ওকে, সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম সকলকে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এন্ড TWS একাডেমিতে। তো আজকে তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্সের সেশন। যে জেনারেল সায়েন্সের সেশনটার মধ্যে আমরা এরকম কিছু প্রশ্ন রেখেছি যেগুলো কিন্তু বিগত বছর রেলওয়ে, এসএসসি, রাজ্যের পিএসসি এবং পিআরবির ক্ষেত্রে বা পুলিশ বোর্ডের ক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নগুলোকে বারংবার দেখতে পাওয়া গিয়েছে এবং ভবিষ্যতে সেই ধরনের প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে আসতে চলছে। তো যারা যারা সেশনটায় জয়েন করছো তারা লাস্ট পর্যন্ত কোশ্চেনটাকে সলভ করবে এবং আমাকে কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট সেকশনের মধ্যে কার কটা ঠিক হলো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের জেনারেল সায়েন্সের মিক্সড প্র্যাকটিস সেট নাম্বার 2টাতে। চলো, আজকের প্রথম প্রশ্ন দিয়েছে ডায়াপ্টার সমান হলো। ডায়াপ্টার কথার অর্থটা কি? 1 mm -1, 1 মিটার টু দি পাওয়ার -1, 1 dm টু দি পাওয়ার -1, 1 cm টু দি পাওয়ার -1। ডায়াপ্টার সমান হলো। স্যার, এই ডায়াপ্টারের অর্থটা কি? ডায়াপ্টার দিয়ে কি প্রকাশ করি আমরা? ডায়াপ্টার দিয়ে আমরা প্রকাশ করি লেন্সের ক্ষমতা, বা এটা দিয়ে কি প্রকাশ করা হয়? দ্যাট মিন্স দ্য পাওয়ার অফ লেন্স কিন্তু আমার প্রকাশ করা হয়। বলবেন ইয়েস স্যার। তাহলে পাওয়ার অফ লেন্স মানে কোনটা? পাওয়ার অফ লেন্স মানে হচ্ছে গিয়ে 1/ফোকাস দৈর্ঘ্য। পাওয়ার অফ লেন্স মানে হলো 1/ফোকাস দৈর্ঘ্য। তাহলে ফোকাস দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাহলে 1/m, তাহলে ইকুয়াল টু কি হবে? মিটার টু দি পাওয়ার -1। তার মানে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যে ডায়াপ্টার সমান কত? ডায়াপ্টার সমান হচ্ছে কি 1 মিটার টু দি পাওয়ার -1টাকে কিন্তু বোঝাচ্ছে। ওকে স্যার, ডান। চলো, তো তাহলে সঠিক উত্তরটা এখানে কি হবে? সঠিক উত্তরটা হচ্ছে কি আমাদের 1 মিটার টু দি পাওয়ার -1। আরআরবি গ্রুপ ডি 2018-এর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমরা প্রত্যেকেই জানি যে মেজারমেন্ট যে যন্ত্রপাতিগুলো হয় সেগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায়, সেটা রাজ্য সরকার হোক চাই কেন্দ্র সরকার হোক, যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই মেজারিং ইনস্ট্রুমেন্ট বা মাপক যন্ত্রগুলো থেকে বারংবার প্রশ্নগুলো আসে। তো সেরকমই একটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, তার সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়। বা খুব ভালো একটি প্রশ্ন বলা হচ্ছে এখানে যে তার সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়। বলো, টিন্টোমিটার, বায়ু নির্দেশক, থ্যারোমিটার নাকি বিউফোর্ড স্কেল, কোনটা হবে আমাদের সঠিক উত্তর? তাহলে জেনে নিই আমরা। সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, বিউফোর্ড স্কেল। বিউফোর্ড স্কেল, যার সাহায্যে কিন্তু আমরা বাতাসের শক্তিটাকে পরিমাপ করতে পারি। ঠিক আছে, চলো পরেরটা। করটকফ শব্দ পরিলক্ষিত হয় ড্যাশ পরিমাপের সময়। করটকফ শব্দ পরিলক্ষিত হয় ড্যাশ পরিমাপের সময়। আরআরবি যেই 2019-এর একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো হচ্ছে আনকমন স্যার। সচরাচর থিওরি পড়তে গেলে আমরা কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করি না, তাই না? যার জন্যই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে সলভ করা দরকার। তো কেন সলভ করি বোঝা গেল, কেন বারবার বলি যে P/Q করো, P/Q করো, তার প্রধান কারণই হচ্ছে আমাদের এটা। ওকে, তো স্যার কি বলছে? করটকফ কিসের জন্য হবে স্যার? কিসের জন্য হবে করটকফ শব্দ? বৈদ্যুতিক নিরোধক, বায়ুমণ্ডলীয় চাপ, রক্তচাপ নাকি বায়ু প্রবাহের গতি, কোনটা হবে আমার সঠিক উত্তর? দেখিনি। দ্যাট মিন্স অপশন নাম্বার সি, রক্তচাপ। ঠিক আছে, রক্তচাপ। এই রক্তচাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তাকে আমরা বলি স্ফিগমোম্যানোমিটার, তাই না? স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার। তাহলে স্ফিগমোম্যানোমিটার দিয়ে আমরা কি করি? স্ফিগমোম্যানোমিটার দিয়ে আমরা কিন্তু রক্তচাপটাকে পরিমাপ করি। অনেক সময় পরীক্ষায় দেয় স্যার স্ফিগমোম্যানোমিটারের যে একটা কাপড়ের মতন পদার্থ আমাদের এই ব্র্যাকিয়াল ধমনীর চারপাশে বা বাঁ হাতের এই উপরের দিকে লাগানো হয় না, একটা কাপড়ের মতন গঠন, এই কাপড়টাকে কি বলে? বা কাপ লাইক ম্যাটেরিয়ালটাকে কি বলে? এটার নাম আমরা দিয়েছি সকলে রিভারসি কাপ। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় আমাদের দ্য রিভারসি কাপ। কোনটা? স্ফিগমোম্যানোমিটার যন্ত্রটা, যার সাহায্যে আমরা প্রেসারটাকে মাপি বা ব্লাড প্রেসারটাকে মেজার করি। সেই স্ফিগমোম্যানোমিটারের যে কাপড়ের মতন গঠনটাকে আমরা হাতের চারপাশে লাগাই, সেটাকেই বলা হচ্ছে আমাদের কি? রিভারসি কাপ। আর করটকফ শব্দ একজন রাশিয়ান বিজ্ঞানীর নামানুসারে এসেছে, তাই অপশন নাম্বার সিটা হবে কি আমাদের রাইট অ্যান্সার, রক্তচাপ। ঠিক আছে, চলো দেখিনি আমরা সঠিক উত্তর কোনটা। স্যার রক্তচাপ হবে আমাদের রাইট অ্যান্সার।
পরবর্তী একটা প্রশ্ন আমাদের দিয়েছে, একটি নির্দিষ্ট পরিবার 5 দিনে 100 ইউনিট শক্তি ব্যবহার করেছে, জুল এককে এর মান কত? সেম প্রশ্নটা দিয়েছে আমার কত সালে দিয়েছে, হলো কি আরআরবি যেই 14ই ডিসেম্বর 2019-এর একটা প্রশ্ন। কি বলছে স্যার প্রশ্নটা? আমাকে বলা হচ্ছে একটি নির্দিষ্ট পরিবার 5 দিনে 100 ইউনিট শক্তি ব্যবহার করেছে, জুল এককের মানটাকে বের করো। স্যার গল্পটা কি হয় একটু বোঝান তো। আচ্ছা স্যার, আমরা তো সকলেই জানি যে 1 কিলোওয়াটের কোনো যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চালানো হয়, তাহলে যে পরিমাণ শক্তিটাকে ব্যয় করি আমরা, তাকেই বলা হয় কি 1 ইউনিট, তাকেই বলা হয় কি আমাদের 1 ইউনিট, তাই না? তো কি বললাম আমরা স্যার, 1 ইউনিট এটার অর্থটা কি? 1 ইউনিট এটার অর্থটা হলো 1 কিলোওয়াটের কোন যন্ত্রকে আমরা চালালাম 1 ঘন্টা ধরে। আচ্ছা স্যার, 1 কিলোওয়াট মানে তাকে আমরা বলতে পারি 1000 ওয়াট? বলবেন ইয়েস স্যার, অবশ্যই বলতে পারেন। আর 1 ঘন্টা মানে আমি বলতে পারি 3600 সেকেন্ড? ইয়েস স্যার, কেন বলতে পারবেন না? 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, তো এবারে এই হাজারের সাথে যদি আমরা 3600 কে গুণ করি, তাহলে এখানে 3.6 এর সাথে যদি 100 কে গুণ করি, তাহলে কত পাবো আমরা? সরি, মানে 1000 কে গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 3.6, মানে 3.6 ইন্টু 1000 করলে হয় 3600, তার মানে 1000 ইন্টু 1000, তার মানে বলতে পারি 10 টু দি পাওয়ার 6। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এই 1000 আর 3600 কে গুণ করলে হয়। স্যার ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে গিয়ে জুল পার সেকেন্ড, ওয়াট মানে হলো জুল পার সেকেন্ড, আর এখানে ইনটু রয়েছে আমাদের সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড কাটো, তাহলে ফাইনালি 1 ইউনিট মানে কত হলো? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল হলো আমাদের অ্যান্সার। বাট এবারে স্যার প্রশ্ন আমায় কি বলেছে? 5 দিনে 100 ইউনিট শক্তিকে আপনি ব্যবহার করলেন। স্যার 1 ইউনিটের অর্থ যদি এটা হয়, তো তাহলে 100 ইউনিট মানে কত হবে? 100 ইউনিট মানে হচ্ছে তুমি এটার সাথে 100 কে গুণ করবে, 100 ইউনিট মানে তুমি এটার সাথে 100 কে গুণ করবে, অর্থাৎ 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 100। আচ্ছা স্যার, এই 100টাকে আমরা বলতে পারি 10 স্কোয়ার। বলবেন স্যার কেন বলতে পারেন না? 100টা হচ্ছে গিয়ে 10 স্কোয়ার। আচ্ছা, 10 টু দি পাওয়ার 6 আর 10 স্কোয়ার, আমরা কি শিখেছি সূচক এবং করণীতে, সার্চ এবং ইন্ডাইসেসে, যে মাল্টিপ্লিকেশন করলে পাওয়ারের ভ্যালুটা অ্যাড হয়, তাহলে 10 ইন্টু 10 মাল্টিপ্লাই করছি মানে পাওয়ারের ভ্যালু অ্যাড হবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার 8। তাহলে অ্যান্সারটা কত হবে? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 8 জুল। ঠিক আছে, কত আছে? অপশন নাম্বার ডি হবে আমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে গিয়ে আমার রাইট অ্যান্সার। এবারে স্যার এত বড় স্টেপ করে না, এত বড় স্টেপ কেন? এটা তো তুমি জানোই, এটা তো তুমি জানোই, অঙ্কটা হচ্ছে গিয়ে শুধু এই 2 লাইনের। দেখো অঙ্কটা হচ্ছে আমার 2 লাইনের, এই স্টেপটা তো আমরা জানি, শিখেছি থিওরি পড়তে গেলে, তাই না? তো চলো, একদম ইজি একটা অঙ্ক দিয়েছে, মনে হচ্ছে স্যার কত কিছু রয়েছে অঙ্কটার মধ্যে, আমরা পারবো না, তাহলে কতটা ইজি ভাবে বেরোলো। কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি আমরা। কি বলছে? নিচের কোন জোড়টি আমার ভুল, বা নিচের কোন জোড়টি আমার ভুল? দেখো আরআরবি যেইতে 2 বার কিন্তু এই প্রশ্নটা আমার এসছে, ঠিক আছে? বলো 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 বলো। তো তাহলে এটা আমরা দেখে নিই স্যার, কম্পাস বলছে নিচের কোন জোড়টা আমার ভুল, তাই না? তাহলে প্রথম জোড় আমরা এখানে কি দেখতে পেলাম, যে কম্পাস, যেটা নৌ চলাচলের জন্য ব্যবহৃত হয় এবং উত্তর দক্ষিণ দিকটাকে আমার নির্দেশ করে। একদম ঠিক বলেছে স্যার এটা। সাইক্লোট্রন কম মাত্রার ঘূর্ণিঝড় পরিমাপ করে। না না না, সাইক্লোট্রন যেটা, এটা হচ্ছে কি আমাদের কণা ত্বরণকারী যন্ত্র। কণা ত্বরণকারী যন্ত্র মানে হচ্ছে কি একটা কণার গতিবেগ বাড়ে যে যন্ত্রটা, ঠিক আছে? তো সাইক্লোট্রন মানে এটা আমরা বলতে পারি না। সাইক্লোট্রন কথাটার অর্থ হলো কণা ত্বরণকারী, কণা ত্বরণকারী যন্ত্র। যেই কণা ত্বরণকারী যন্ত্রটাকে আবিষ্কার করেছিলেন কে? স্যার আর্নেস্ট লরেন্স। কে আবিষ্কার করেন? আবিষ্কার করেন হচ্ছেন গিয়ে আমাদের স্যার আর্নেস্ট লরেন্স, যার জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পাবেন পরবর্তীকালে। তার মানে অপশন নাম্বার বি হবে আমার সঠিক উত্তর। সাইক্লোট্রন কম মাত্রার ঘূর্ণিঝড় পরিমাপ করে, এটা হবে না, হবে হলো কি কণা ত্বরণকারী যন্ত্র। অ্যাক্টিনোমিটার ঠিকঠাক দিয়েছে, ইলেকট্রোস্কোপও ঠিকঠাক দিয়েছে। চলো ডান।
ডান 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 ডান। তাহলে সঠিক উত্তর কোনটা হবে স্যার? অপশন নাম্বার বি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 এ আসি। অটোমোবাইলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? আবার একটা যন্ত্র এবং পরিমাপকারী যন্ত্র থেকে কিন্তু প্রশ্নটা এসছে। বলছে আমার কি এটা আরআরবি এনটিপিসি এর একটা গুরুত্বপূর্ণ পি বাই কিউ। এখানে বলা আসছে অটোমোবাইলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অটোমোবাইলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? দিক, দূরত্ব, গন্ধ নাকি দ্রুতি? দেখে নিই আমরা সঠিক উত্তর। তাহলে এটা হচ্ছে কি দূরত্ব। দূরত্বকে পরিমাপ করা হয় কিসের সাহায্যে? দূরত্বকে পরিমাপ করা হয় কিন্তু ওডোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7, আলোকবর্ষ একক যা পরিমাপ করতে ব্যবহার করা হয়। ডব্লিউবিপিএসআই এর একটা গুরুত্বপূর্ণ পি বাই কিউ। আলোকবর্ষ একক কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? আলোকবর্ষ একক কি পরিমাপ করতে ব্যবহার করা হয়, তাই না? তাহলে তার সঠিক উত্তর কি হবে? এটা আলোকবর্ষ হচ্ছে গিয়ে যার সাহায্যে আমরা দূরত্বটাকে পরিমাপ করি, দ্যাট মিন্স অপশন নাম্বার বি। দূরত্ব পরিমাপের অন্যতম বৃহৎ একক কোনটা? লাইট ইয়ার বা আলোকবর্ষ। এছাড়াও পারসেক হয়ে থাকে, এছাড়াও অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয়ে থাকে, তাই না? তো দূরত্ব পরিমাপের সব থেকে বড় ইউনিট হলো গিয়ে পারসেক। 3.26 লাইট ইয়ারকে আমরা বলি হচ্ছে কি পারসেক। তাহলে পারসেক নিয়ে নাও, লাইট ইয়ার নিয়ে নাও, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট নিয়ে নাও। এগুলো প্রত্যেকটা গ্রহ নক্ষত্র, এই যে আমাদের সেলেস্টিয়াল অবজেক্ট, এদের মধ্যেখানে থাকা দূরত্বটাকে মাপতে ব্যবহার করা হয় কিন্তু এই এককগুলোকে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে? আমাদের দূরত্ব। ঠিক আছে। তাহলে সঠিক উত্তর দেখে নিই আমরা, অপশন নাম্বার বি হলো দূরত্ব। মিথ্যা শনাক্তকারী যন্ত্রটি কি নামে পরিচিত? আরআরবি গ্রুপ ডি 2019 এর একটা প্রশ্ন। মিথ্যা শনাক্তকারী যন্ত্রটি কি নামে পরিচিত? সিসমোগ্রাফ না ব্যারোগ্রাফ না পোলারিমিটার নাকি পলিগ্রাফ? বলে ফেলো সকলে তোমরা। মিথ্যা শনাক্তকারী যন্ত্রটি কি নামে পরিচিত? মিথ্যা শনাক্তকারী যন্ত্রটি কি নামে পরিচিত? বি ফাস্ট এভরিওয়ান, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। বি ফাস্ট এভরিওয়ান, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। মিথ্যা শনাক্তকারী যন্ত্রটি কি নামে পরিচিত? স্যার সঠিক উত্তর দেখে নিয়ে এটা অপশন নাম্বার ডি হবে আমাদের রাইট অ্যান্সার, পলিগ্রাফ। অপশন নাম্বার ডি হবে আমাদের রাইট অ্যান্সার, পলিগ্রাফ। নেক্সট বলছে আরআরবি এনটিপিসি 2021 এর একটা প্রশ্ন। দেখো বলা হচ্ছে 1 কুলম্ব পার সেকেন্ড এর অর্থটা কি? 1 কুলম্ব পার সেকেন্ড এর অর্থটা কি? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, কুলম্ব পার সেকেন্ড বলেছে, তাই না? যে আমার এখানে বলেছে হলো কি কুলম্ব, আর কুলম্ব পার সেকেন্ড বলেছে আমাকে। তাহলে স্যার কুলম্ব কার একক? তড়িৎ আধানের একক হলো গিয়ে কুলম্ব, আর সেকেন্ডের একক হলো গিয়ে সময়, মানে সময়ের একক হলো আমাদের সেকেন্ড। তাহলে আধান বাই সময় করলে আমরা কি পাবো? তড়িৎ প্রবাহ মাত্রা। আধান বাই সময় করলে আমরা পাবো তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে। আর স্যার এই তড়িৎ প্রবাহ মাত্রার একক আমার কোনটা? এর এককটা হলো কি আমাদের অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার একক আমার কোনটা? দ্যাট মিন্স অ্যাম্পিয়ার, তাই না? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি, অ্যাম্পিয়ার হবে রাইট অ্যান্সার। কারণ অ্যাম্পিয়ার মানে হলো তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার অর্থ হলো রেট অফ ফ্লো অফ চার্জ। কি শিখিয়েছিলাম ফিজিক্সের ভাষায়? যার রেট বলবে তাকে তোমাকে টাইম দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে রেট অফ ফ্লো অফ চার্জ বলেছে, তার মানে চার্জটাকে টাইম দিয়ে ডিভাইড করো, আধান বাই সময়। তাহলে তাকেই কি বলা হয়? তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে। তো তাহলে স্যার সঠিক উত্তর আমরা এখানে দেখে নেব কোনটা। সঠিক উত্তর হলো আমাদের এখানে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 10, এএলপি এবং টেকনিশিয়ানের একটা প্রশ্ন এসছে, দেখে নিই আমরা। বলছে একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যা হলো 298 এবং নিউক্লিয়াসে 188টি নিউট্রন থাকলে এর পারমাণবিক সংখ্যাটা কত হবে? তাই না স্যার? পারমাণবিক সংখ্যা প্রকাশ করা হয় জেড দিয়ে, আর ভর সংখ্যা প্রকাশ করা হয় এ দিয়ে। ওকে, তাহলে ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হলো কি পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা যোগ করলে কি পাবো আমরা স্যার? ভর সংখ্যাটাকে এখানে পাবো। আর জেডটা বোঝায় কাকে? নাম্বার অফ প্রোটনটাকে। তো স্যার আমাকে এখানে জেড এর মানটা বের করতে হবে। তাহলে জেড ইকুয়াল টু এ মাইনাস নিউট্রন সংখ্যা,
তাই না? তাহলে এ এর মানটা আপনি কত বলেছেন এখানে 298, নিউট্রন সংখ্যার মানটা আপনি কত বলেছেন এখানে 188, তার মানে কি হবে আমার 110 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পারমাণবিক সংখ্যাটা কত স্যার 110, অপশন নাম্বার ডি। পারমাণবিক সংখ্যা কত 110, দ্যাট মিন্স অপশন নাম্বার ডি। এগুলো করতে করতে এরকম ভাবে অভ্যস্ত হয়ে যাবে না যে মনে হবে যে স্যার আপনি এত কিছু করে দেখাচ্ছেনই বা কেন, এগুলো তো জাস্ট মাথায় ক্যালকুলেশন করলেই বেরিয়ে যায়, তাই না? বাট এখানে অনেক স্টুডেন্ট আছে যারা একদম প্রথম শিখছে, তাই তাদের জন্য একটু বলে দেওয়া। ওকে, চলো স্যার পরেরটায় আসছি। আচ্ছা, পরেরটায় যাওয়ার আগে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ তোমরা যারা যারা এবছর মানে আগামীতে রেলওয়ে থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে এছাড়াও রাজ্য সরকারের পিএসসি, স্কুল সার্ভিস কমিশন এবং পুলিশের পরীক্ষায় বসতে চলেছ, এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রত্যেকটা পরীক্ষাও দাও, রেলের পরীক্ষাও দেয়, এসএসসির পরীক্ষাও দেয়, পুলিশের পরীক্ষাও দেয়, পিএসসিরও দেয়, এছাড়া অন্যান্য পরীক্ষাও দেয়। তো তারা ভাবে স্যার যে আমাকে কি তাহলে রেলের পরীক্ষা দেওয়ার জন্য রেলের কোর্সটাকে নিতে হবে, বা আমাকে কি এসএসসির পরীক্ষা দেওয়ার জন্য এসএসসির কোর্সটাকে নিতে হবে? না, তাদের জন্য আমরা একদম প্রবলেমটাকে সলভ করে দিলাম টিডব্লিউএস এর পক্ষ থেকে। 1 to 6 ফাউন্ডেশন ব্যাচ কমপ্লিট করানোর পর টিডব্লিউএস এর তরফ থেকে আমরা নিয়ে চলে এলাম কম্বাইন্ড ব্যাচ ফাউন্ডেশন 7.0। এই ব্যাচে তোমাদের পিএসসি, ডব্লিউবিপিকেপি, রেল, এসএসসির জন্য এ টু জেড প্রিপারেশন, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রিপারেশন তোমাদের করানো হবে। সম্পূর্ণ থিওরি ভিত্তিক ক্লাসেস, অর্থাৎ যতগুলো সাবজেক্ট আছে, যতগুলো সাবজেক্টের টপিক আছে, সেই সাবজেক্ট ভিত্তিক, টপিক ভিত্তিক তোমাদের কিন্তু ক্লাসেস প্রোভাইড করা হবে, এবং সেই টপিকগুলো থেকে বিগত বছরে বা আগামী দিনে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়েও কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হবে। সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ, এখানে কোনো রকম রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা নেই, অর্থাৎ তুমি তোমার লাইভ ক্লাসের মধ্যে প্রেজেন্ট থেকেই তোমার ডাউটটাকে ফ্যাকাল্টিদের থেকে জেনে নিতে পারো। আর এছাড়াও যদি কোনোভাবে ডাউট ক্লাস মিস হয়ে যায় বা কোনোভাবে লাইভ ক্লাস মিস হয়ে যায়, তাহলে তো রেকর্ডেড ভার্সনটাকেও কিন্তু তুমি দেখতে পারবে পরবর্তীতে গিয়ে। ঠিক আছে, সম্পূর্ণ ডিউরেশনটা হচ্ছে গিয়ে 6 মাসের মধ্যে ব্যাচটাকে কমপ্লিট করানো হবে, আর ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 1.5 বছরের জন্য। ঠিক আছে, তো দেরি না করে ব্যাচ কিন্তু আমাদের আগামী সপ্তাহ থেকে অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখ থেকে কিন্তু ফাউন্ডেশন ক্লাসেস আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। তো যারা যারা এখনো ব্যাচটাকে পারচেজ করোনি বা দেখোনি, চট জলদি ব্যাচটাকে পারচেজ করে নাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে লাইভ ক্লাসে একদম সোমবার থেকে। চলো নেক্সট প্রশ্ন একটু আলোচনা করি আমরা। একটি মৌলের পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? স্যার পারমাণবিক সংখ্যা মানে হলো পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার, অর্থাৎ কোন মৌলে উপস্থিত বা কোন অণুতে বা কোন পরমাণুতে উপস্থিত টোটাল নাম্বার অফ প্রোটন, কোন পরমাণুতে উপস্থিত টোটাল নাম্বার অফ প্রোটনটাকেই আমরা কি বলি? পরমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বলে চলি। তাহলে কোথায় রয়েছে স্যার? অপশন নাম্বার ডি, একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা, একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা। ঠিক আছে, চলো নেক্সট একটা বলছে কোশ্চেন নাম্বার 12, একটি পরমাণুর নিউট্রনের সংখ্যাটা কি হবে? পিএসসি তে আসে একটি প্রশ্ন, একটি পরমাণুর নিউট্রনের সংখ্যাটা আমার কত হবে? নিউট্রনের সংখ্যা মানে কি ভর সংখ্যা, নাকি ভর সংখ্যা মাইনাস পরমাণুর প্রোটন সংখ্যা, নাকি পারমাণবিক সংখ্যা, নাকি ইলেকট্রনের সংখ্যা? স্যার আপনি এইমাত্র পড়ালেন না আমাদের একটা, যে স্যার ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা যোগ নাম্বার অফ নিউট্রন, নাম্বার অফ নিউট্রন। এবারে জেড বা পারমাণবিক ক্রমাঙ্ক, এর অর্থটা হলো কি কোন পরমাণুতে উপস্থিত টোটাল নাম্বার অফ প্রোটন। তো তার মানে আমরা যদি ভর সংখ্যা থেকে এটাকে বাদ দিই তাহলে কি পেয়ে যাব? নিউট্রন সংখ্যাটাকে পেয়ে যাব আমরা। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি, ভর সংখ্যা মাইনাস পরমাণুর প্রোটনের সংখ্যার জায়গাটা। ঠিক আছে, চলো স্যার পরেরটা এগোচ্ছি আমরা। দ্যাট মিন্স কোশ্চেন নাম্বার এটা হয়ে গেল আমাদের বি। 13টা কি বলছে দেখিনি। হাইড্রোজেন পরমাণুর 3টে আইসোটোপ রয়েছে, যথা প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। আইসোটোপ ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাটা কত? বাহ, খুব ভালো একটি প্রশ্ন, দেখিনি আমরা। প্রশ্নটা খুবই ইজি, বাট এত বড় একটা কথা দিয়ে দিয়েছে, কথার খেলা যেটাকে বলে আর কি। এনটিপিসিতে এই প্রশ্নটা এসে গেছে আমাদের। তাহলে প্রোটিয়াম মানে হলো স্যার 11H, ডিউটেরিয়াম মানে হচ্ছে গিয়ে 21H, ট্রিটিয়াম মানে হচ্ছে গিয়ে 31H, তাই না? তো ট্রিটিয়াম নিয়ে আমাদের কাজ বাজ। চলো স্যার
ডিটেলস বলুন একটু। তাহলে আইসোটোপ ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাটা কত? তাহলে ভর সংখ্যা বোঝায় উপরেরটা, তো তার মানে স্যার ফার্স্টে বলেছে আমাকে পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার নিচেরটা। তার মানে a এর মানটা হচ্ছে আমাদের 3, z এর মানটা হচ্ছে 1, আর নাম্বার অফ নিউট্রন দ্যাট মিন্স a মাইনাস z করব আমরা। তাহলে কি হবে 3 - 1 = 2। স্যার কি জানতে চেয়েছে? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা 1 এবং 3 কোথায় আছে? অপশন নাম্বার সি 1 এবং 3। সিরিয়াল ওয়াইজ বলবে 1 এবং 3 পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাটা। ঠিক আছে, তাহলে দেখে নি স্যার সঠিক উত্তর কোনটা হবে আমাদের। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যা বলছে 296, এর নিউক্লিয়াসে 198টি নিউট্রন থাকলে এর পারমাণবিক সংখ্যাটা কত হবে? আবার স্যার সেম টাইপের প্রশ্ন। তার মানে এর মানটা বলেছে আমাকে 296, পারমাণবিক সংখ্যা বা নাম্বার অফ প্রোটনটা বের করতে হবে। নাম্বার অফ নিউট্রন কত বলেছে আমাকে? 198 বলেছে স্যার। চলো এখানে নিয়ে চলে আসো। তাহলে 296 - 198 = কি হলো? z হয়ে গেল। তো তার মানে বেসিক্যালি 100 - 2 98। তাহলে z এর মানটা কত হবে স্যার? z এর মানটা হবে আমার 98। ভর সংখ্যা ওটা 98 হবে, এটা অপশন তাহলে ভুল আছে। আচ্ছা এখানে 298 দিয়েছে, এটা শুধুমাত্র 98 হবে। ওকে, তাই অপশন নাম্বার সি টা করব আমরা রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি টাকে করব আমরা রাইট অ্যান্সার, অর্থাৎ 98। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু সকলে একটু চেঞ্জ করে নিও। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা, নিউক্লিয়াসে এতগুলো নিউট্রন, ভর সংখ্যা। ওকে, তাহলে সঠিক উত্তর এটা হবে না, সঠিক উত্তরটা হবে আমার 98 এর জায়গাটা। ওকে, আমি তো একটু বলে দিই 298 হবে আমাদের রাইট, সরি 98 হবে আমাদের রাইট অ্যান্সারটা। ওকে, চলো পরেরটায় যাওয়া যাক। পরেরটায় যাচ্ছি আমরা, চলো। নেক্সট বলছে যখন আপনি একটি পরমাণুর নিউট্রনের সংখ্যা পরিবর্তন করেন তখন তার ড্যাশ পরিবর্তন হয়। তখন তার ড্যাশ পরিবর্তন হয়। যখন আপনি একটি পরমাণুর নিউট্রনের সংখ্যা পরিবর্তন করেন তখন তার ড্যাশ পরিবর্তিত হয়। আইসোটোপিক পরিবর্তন হয়, আয়নীয় পরিবর্তন হয়। আয়নীয় পরিবর্তন ইলেকট্রনিক আদান প্রদান, অর্থাৎ ইলেকট্রন ছাড়লে পজিটিভ আয়নে চেঞ্জ হবো যাকে বলা হয় ক্যাটায়ন, আর ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ আয়নে চেঞ্জ হবো যেটাকে বলা হয় অ্যানায়ন। তাই না? তো যাই হোক না কেন, চেঞ্জটা কি হয়? চেঞ্জটা হবে আমার নিউট্রনের সংখ্যা যখন পরিবর্তন করছেন। গুড, তার মানে সঠিক উত্তরটাকে এখানে আমরা একবার দেখে নিই। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি আইসোটোপিক চেঞ্জ হয়, আমরা যেটাকে দেখব। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 16 আমরা আসি। একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যার পার্থক্যের কারণটা কি? একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যার পার্থক্যের কারণটা কি? স্যার আইসোটোপ মানে হলো গিয়ে সমস্থানিক, তাই না? আইসোটোপ মানে হলো সমস্থানিক। তাহলে সমস্থানিক বা আইসোটোপের অর্থটাই হচ্ছে গিয়ে এদের মধ্যে নাম্বার অফ প্রোটনটা কি হয়? সেম হয়। এদের মধ্যে নাম্বার অফ প্রোটনটা কি হয়? এদের মধ্যে স্যার নাম্বার অফ প্রোটনটা কিন্তু আমার সেম টু সেম হয়। তার মানে নাম্বার অফ প্রোটন যদি সেম হয় তাহলে স্যার ভর সংখ্যাটা কেন চেঞ্জ হচ্ছে? কারণ নিউট্রন যেহেতু এদিক ওদিক করছে, তাই নিউট্রনের সংখ্যা এদিক ওদিক হচ্ছে বলেই তো কি হলো? ভর সংখ্যার পরিবর্তন হলো। তো তার মানে অপশন নাম্বার বি হবে আমার রাইট অ্যান্সার। তাদের নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন। ঠিক আছে, চলো স্যার, তাহলে অপশন নাম্বার যেটা আমাদের ঠিক হচ্ছে একবার দেখিনি। দ্যাট মিন্স অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 17টা বলো। রাসায়নিক বৈশিষ্ট্য একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন হলে তারা কি নামে পরিচিত? আরআরবি গ্রুপ ডির একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আমাদের সামনে এসছে। রাসায়নিক বৈশিষ্ট্য একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন হলে তারা কি নামে পরিচিত? আইসোবার, আইসোটোপ, অ্যাক্টিনাইডস নাকি আইসোমার? ঠিক আছে, আইসোমার মানে হচ্ছে গিয়ে রাসায়নিক সংকেতটা একই রকম কিন্তু ভিতরের গঠনগত বা কার্যকরী মূলকগুলো আমার আলাদা, তাই না? তো ভর সংখ্যা সেম বলেছে, তাই না? ভর সংখ্যা ভিন্ন কিন্তু রাসায়নিক বৈশিষ্ট্য এরা আইসোটোপ। অপশন নাম্বার বি। ওকে, কারণ পরমাণুর রাসায়নিক বৈশিষ্ট্য নির্ভর করে তার প্রোটনটার উপরে, তাই না?
তো সঠিক উত্তর এখানে অপশন নাম্বার বি হলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18 দেখো, নিচে কোনটি একটি মৌলের আইসোটোপের বৈশিষ্ট্য? নিচের কোনটি একটি মৌলের আইসোটোপের বৈশিষ্ট্য? তাদের একই ভর সংখ্যা আছে? জীবনেও না। তাদের পারমাণবিক সংখ্যা একই? ইয়েস স্যার। তারা ভিন্ন ভিন্ন ভৌত ধর্ম প্রদর্শন করে, আর তারা অনুরূপ রাসায়নিক ধর্মটাকে কিন্তু এখানে প্রদর্শন করে। তারা অনুরূপ রাসায়নিক ধর্মটাকে এখানে প্রদর্শন করে, তাই না? আচ্ছা হ্যাঁ, অনুরূপ রাসায়নিক ধর্ম তো প্রদর্শনটা করবেই। আচ্ছা ওকে, বিভিন্ন ভৌত ধর্ম, আচ্ছা এটা ঠিকই বলেছে, আমি তো সেম সেম ভাবছিলাম। চলো তাহলে ভৌত ধর্মটা ভিন্ন হয়, রাসায়নিক ধর্মটা আমার একই হয়, তাই না? আর পারমাণবিক সংখ্যা তো একই হয়, তাহলে 2 3 4 2 3 4 2 3 4, অপশন নাম্বার বি হলো আমার কারেক্ট অ্যান্সার, 2 3 এবং 4। ঠিক আছে, চলুন স্যার পরেরটা চলেন। নেক্সট আমরা আসছি হলো কি কোশ্চেন নাম্বার 19 পড়তে। জাইলেম কলার কোন অংশটি মৃত কোষ দ্বারা তৈরি হলেও উদ্ভিদের জল ও অন্যান্য খনিজ পরিবহনে সাহায্য করে? জাইলেম কলার কোন অংশটি মৃত কোষ দ্বারা তৈরি হলেও উদ্ভিদের জল ও অন্যান্য খনিজ কোষ পরিবহনে করে? তাহলে স্যার জাইলেমের তো 4টে ভাগ হয় না, ট্র্যাকিড হয়, ট্র্যাকিয়া বা জাইলেম ভেসেল হয়, তার সাথে হলো জাইলেম প্যারেনকাইমা হয়। তো এগুলো প্রত্যেকটাকে আমরা দেখে থাকি, তাই না? একটা জাইলেম ফাইবার হয়। তাহলে জাইলেমের একমাত্র উপাদান যেটা সজীব কোষ দিয়ে তৈরি হয় তাকে আমরা জাইলেম প্যারেনকাইমা বলি। তাহলে জাইলেম প্যারেনকাইমা অপশন নাম্বার এ তে আছে, তো আবার কোনো মতেই হবে না। জাইলেম প্যারেনকাইমা আমার অপশন নাম্বার সি তে আছে, এটাও আমার হবে না। তাহলে অপশন নাম্বার বি এবং ডি এর মধ্যে একটা। তাহলে জল ও অন্যান্য খনিজ পরিবহনটা করবে কে? ট্র্যাকিড এবং ভেসেল। তার মানে সঠিক উত্তর কোনটা? স্যার অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 20টা বলো, জাইলেম কলার কোন অংশে খাদ্য সঞ্চিত থাকে? বাহ, খুব ভালো একটি প্রশ্ন। গ্রুপ ডি 2022-এ কিন্তু এই প্রশ্নটা দিয়েছে আমাদের। তো বলে ফেলো সকলে তোমরা, জাইলেম কলার কোন অংশে খাদ্য সঞ্চিত থাকে? বলো। তাহলে সঠিক উত্তরটা কি হবে স্যার? অপশন নাম্বার বি, জাইলেম প্যারেনকাইমাটা হবে আমার রাইট অ্যান্সার। কারণ জাইলেম প্যারেনকাইমার মধ্যে তুমি স্টার্চ নিয়ে নাও, তেল নিয়ে নাও, ফ্যাট নিয়ে নাও, প্রভৃতি কিন্তু জমা থাকে আমার। ওকে, চলো 20 মানে আসি আমরা। 20 মানে যাওয়া যাক। কি হলো? 21। এদের কোনটি জাইলেমের অংশ নয়? এদের কোনটি জাইলেমের অংশ নয়? ভেসেল, ট্র্যাকিড, কম্প্যানিয়ন সেল নাকি প্যারেনকাইমা? নিম্নের কোনটি জাইলেমের অংশ নয়? নিম্নের কোনটি জাইলেমের অংশ নয়? ঠিক আছে স্যার, এখানেই কিন্তু কোশ্চেন গুলো মানে কেস হয় পরবর্তীকালে। কি রকম বলতো? দেখো দিয়ে দিয়েছে শুধু প্যারেনকাইমা। শুধু প্যারেনকাইমা তো আবার আমাদের সরল স্থায়ী কলার উদাহরণ হয়, তাহলে সে তো জাইলেমের অংশ নয়। জাইলেম তো জটিল স্থায়ী কলা, তাই না? বাট এখানে এটা জাইলেম প্যারেনকাইমা ধরেই আমরা এগোবো। তাহলে কম্প্যানিয়ন সেল হবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, কারণ জাইলেমের 4টে উপাদান হয়, একটা মাত্র সজীব উপাদান যাকে আমরা জাইলেম প্যারেনকাইমা বলি, এছাড়া জাইলেম ফাইবার, জাইলেম ভেসেল এবং তার সাথে হচ্ছে ট্র্যাকিডের পার্টটা। ওকে, তাহলে সঠিক উত্তর আমরা এখানে দেখিনি অপশন নাম্বার সি। 22, খাদ্য শৃঙ্খলের নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের তৃতীয় ট্রপিক স্তরে রয়েছে? নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের তৃতীয় ট্রপিক স্তরে রয়েছে? আচ্ছা বলো, প্রাথমিক খাদক, দ্বিতীয় খাদক, উৎপাদক নাকি সর্বোচ্চ খাদক? আরআরবি এনটিপিসি এর একটা প্রশ্ন কিন্তু। ঠিক আছে, আচ্ছা এবারে থাকো, এটা হচ্ছে কি খাদ্য শৃঙ্খল থেকে প্রশ্নটা দিয়েছে। উৎপাদক প্রথম স্তর, যে খাবারটাকে তৈরি করছে। উৎপাদককে যে খাচ্ছে সে হচ্ছে কি আমাদের কি প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় স্তর। প্রথম শ্রেণীর খাদককে যে খাদ্য হিসেবে গ্রহণ করছে তাদেরকে বলা হয় তৃতীয় শ্রেণীর খাদক, মানে দ্বিতীয় শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদক, কিন্তু স্তর নাম্বার হচ্ছে 3। তার মানে সঠিক উত্তর নিয়ে নেব আমরা অপশন নাম্বার বি, দ্বিতীয় খাদকটিকে। যদি বলা হতো সর্বোচ্চ খাদক, সর্বোচ্চ খাদক চতুর্থ বা পঞ্চম স্তরে গিয়ে আমার থাকতো। ঠিক আছে, চলো পরেরটা যাওয়া যাক। মানব শরীরের কোন অংশে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে না? মানব শরীরের কোন অংশে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে না?
ঠিক আছে, চলো। অ্যাক্টোসের যেখানে কমন থাকে না সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, হৃৎপেশি। বাট এখানে কি হবে অ্যান্সার? মুখে থাকে, ত্বকে থাকে, খাদ্যনালীতেও থাকে। সঠিক উত্তর বৃক্কীয় নালিকা, অপশন নাম্বার ডি। এখানে কিন্তু স্কোয়ামাস এপিথেলিয়াল থাকবে না। 24 নম্বর প্রশ্ন আমরা দেখব, বায়ুমণ্ডলীয় চাপ এবং ট্রান্সপিরেশনের হার একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত। ওকে, চলো। বায়ুমণ্ডলীয় চাপ এবং ট্রান্সপিরেশনের হার। ট্রান্সপিরেশন মানে হচ্ছে কি অতিরিক্ত জলটাকে বের করে দিচ্ছে উদ্ভিদ। আচ্ছা, তাহলে একটা পয়েন্ট মাথায় রাখবি, বায়ুমণ্ডলীয় চাপ বা যেটাকে আমরা বলি অ্যাটমসফেরিক প্রেসার, এটার সাথে কিন্তু ট্রান্সপিরেশনটা আমার ব্যস্তানুপাতিক। এটার সাথে আমার ট্রান্সপিরেশনটা কি? এটার সাথে আমার ট্রান্সপিরেশনটা কিন্তু ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি আমাদের বায়ুমণ্ডলীয় চাপ বাড়ে তাহলে ট্রান্সপিরেশনের হারটা কমে যায়, বা বায়ুমণ্ডলীয় চাপ কমে গেলে ট্রান্সপিরেশনের হারটা আমার বেড়ে যায়। তার মানে একে অপরের ব্যস্তানুপাতিক। দ্যাট মিন্স অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটা দেখে নিই, অপশন নাম্বার বি। চলো, আজকে লাস্ট প্রশ্ন আমরা আলোচনা করব, যে পদ্ধতিতে সিভ টিউবে খাদ্য ও অন্যান্য বস্তু পার্শ্ববর্তী কোষের সাহায্যে ঊর্ধ্বমুখী ও নিম্নাভিমুখে পরিবাহিত হয় তাকে কি বলে? তাকে কি বলে? তাকে কি বলে? স্থানচ্যুতি, অভিস্রবণ, ব্যাপন নাকি অপসারণ? স্যার ফার্স্ট তো জানতে হবে যে সিভ টিউব কি। সিভ টিউব মানে হচ্ছে কি উদ্ভিদের এক প্রকার জটিল স্থায়ী কলা হয়, যাকে আমরা বলি হচ্ছে কি ফ্লোয়েম। সেই ফ্লোয়েমের একটা অংশ হচ্ছে কি সিভ টিউব। ঠিক আছে, তো এই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে কি স্থানচ্যুতি। ইংলিশে স্যার এটাকে বলা হয় ট্রান্সলোকেশন। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় ট্রান্সলোকেশন। এটাকে বলা হয় ট্রান্সলোকেশন। ঠিক আছে, ট্রান্সলোকেশন বা স্থানচ্যুতি যাকে আমরা সকলে বলে চলি। ওকে, চলো তাহলে ডান আজকের আমাদের এতগুলো প্রশ্ন। আচ্ছা, বর্তমানে যারা যারা মানে আমাদের TWS একাডেমি অ্যাপটাকে যারা ইনস্টল করনি, প্রথমেই প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবে TWS একাডেমি অ্যাপটাকে, যেখানে তোমরা দেখতে পারবে যে ফ্রি ক্লাসেসের সাথে সাথে ফ্রি মক টেস্ট এবং স্টাডি ম্যাটেরিয়ালের সাথে সাথেও এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু আমাদের পেইড লাইভ ব্যাচেস চলছে। তো কোন কোন ব্যাচেস চলছে এখনো তার একটু বলে দিই। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, যেটাকে নিয়ে আমি আলোচনা করে দিলাম। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, আপার প্রাইমারি আর্টস প্র্যাকটিস, আপার প্রাইমারি সায়েন্স প্র্যাকটিস, ANM GNM ফাউন্ডেশন, WPKP ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচগুলো সম্বন্ধে বা আমাদের ক্লাসের সম্বন্ধে যদি কোনো কোয়ারিজ তোমাদের থেকে থাকে তাহলে এই নাম্বারে প্রত্যেকে একবার কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9062160805 এই নাম্বারে। আর এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন। কেউ জয়েন করতে ভুলবে না এখানে, কারণ আপডেটস গুলো আমরা এখানেই প্রোভাইড করি। আর দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট, এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক রিক্রুটমেন্টের নোটিফিকেশন থেকে স্টার্ট করে সেটার সম্বন্ধে ফ্রি ক্লাসেস, ফ্রি মক টেস্ট, তার সাথে হচ্ছে গিয়ে সেটা নিয়ে কোনো লাইভ পেইড ব্যাচেস আসছে কিনা সবকিছু ডিটেলস কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি এই ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে। তো দেরি না করে এখনই কিন্তু ফলো করে নাও ইউটিউবে গিয়ে। আর এরকম সায়েন্সের সেশন আরো পেতে চাইলে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে হবে তোমাদের। আর 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 কার কথা ঠিক হলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। সেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এন্ড লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান।